তখন যে সে লাস্ট কি গেল, তৎকালীন হাকিমের কাছে গেল। এই যে হাকিম, তখন হাকিম দেখলো তার আম্মু পুরা হিস্ট্রি নিল বা রোগে হিস্ট্রি নেওয়ার পর মাসাল্লাহ 3 মাসের মধ্যেই তার আম্মু খাওয়া দাওয়া সব কমপ্লিট, এমনকি আগের থেকে খুব চলাফেরা একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এটা কিভাবে সুস্থ হলো আর আপনি যে চিকিৎসাটা দিলেন, মানে কি চিকিৎসাটা দিলেন আসলে? আচ্ছা, হাকিম যে চিকিৎসাটা দিল আছে কিভাবে সুস্থ হলো, ওই যে কারণ ভিত্তিক চিকিৎসা, এই যে কারণ ভিত্তিক হলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফজাল, ডিজিটাল মার্কেটার। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমরা ডিজিজ হলে প্রাথমিকভাবে যে চিকিৎসাগুলো করে থাকি, যে ট্রিটমেন্টগুলো করে থাকি সে বিষয়ে আজকে আপনাদের সামনে প্রচলিত 4টি চিকিৎসা বিজ্ঞানের মূলনীতি বা ফিলোসফি নিয়ে আলোচনা করব। আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথিক, এই 4টি চিকিৎসা বিজ্ঞানের মূলনীতিটা আসলে কি, এই মূলনীতিটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য আমরা ডিজিজ হলে মানে চিকিৎসা নিতে আমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর এই বিষয়ে স্যার সাথে এখন আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হাকিম স্যার আমাদের অডিয়েন্সদের এই বিষয়ে 4টি প্রচলিত যে চিকিৎসা বিজ্ঞানের মূলনীতিটা আসলে যে মূলনীতিটা কি, মানে কোন ভিত্তিতে এই চিকিৎসাটা হয়, এই বিষয়গুলো একটু বুঝিয়ে বলো। আচ্ছা, ঠিক আছে। যখন আমরা আসলে গত ভিডিও যে আলোচনা করেছিলাম যে প্রাথমিকভাবে রোগ হলে আমরা যে কাজগুলো করে থাকি, জি কেন করে? কারণ জানে না যে তাদের কোন চিকিৎসা বিজ্ঞানটা নেবে। জি কেন জানে না? কারণ মূলনীতিতে বুঝতেছেন যে আসলে কোন চিকিৎসা বিজ্ঞান কিসের ভিত্তিতে তারা ট্রিটমেন্ট বা চিকিৎসাগুলো দিয়ে থাকে। যখন বুঝতে পারবে একজন রোগী বা অডিয়েন্স বা মানে প্রত্যেক মানুষ যখন বুঝবে আসলে এই ট্রিটমেন্টটা তাদের মূলনীতি হচ্ছে এরকম, তার বাইরে আর কোনো তাদের কাজ নাই। সেক্ষেত্রে তখন সে সঠিক চিকিৎসাটা নির্বাচন করতে পারবে, তখনই সে সুস্থ হবে। জি তো 4টি যে চিকিৎসা বিজ্ঞান, সর্বপ্রথম হোমিও চিকিৎসা বিজ্ঞান একটু বলি। জি বিস্তারিত বলে প্রায় অনেক সময় চলে যাবে, সংক্ষেপে আর কি বলি। জি মূলনীতিটা বললেই আর কি বুঝতে পারবেন বা বিভিন্ন অডিয়েন্সটা বুঝতে পারবে। জি। তো হচ্ছে আপনার হোমিওপ্যাথিকে 1790 খ্রিস্টাব্দে ডক্টর উইলিয়াম ক্যালেন জি হোমিওপ্যাথি চিকিৎসার আবির্ভাব করে। জি হ্যাঁ, তারপর স্যার হ্যানিম্যান এটা 1796 খ্রিস্টাব্দে আপনার হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা আবিষ্কার করে। তার কিসের ভিত্তিতে, তার মূলনীতিটা কি বা কিসের ভিত্তিতে চিকিৎসাটা দেয়? ধরুন হচ্ছে এই যে একটা হচ্ছে আপনার হোমিওপ্যাথিক ওষুধ, জি এই ওষুধটা আমি বা যে কেউ সেবন করলে আপনার শরীরে তাপমাত্রা বেড়ে মানে জ্বর বৃদ্ধি পাবে। এই একই ওষুধ যদি আবার মাত্রা কমিয়ে দিই, এই ওষুধটা যদি আপনাকে আবার সেবন করাই, তাহলে হচ্ছে কি আপনার আবার জ্বরটা কমে যাবে। এটা হচ্ছে কি হোমিওপ্যাথিক লক্ষণ ভিত্তিক চিকিৎসা বা হোমিওপ্যাথিকের ফিলোসফি বা মূলনীতি। আপনার 10টা লক্ষণ ভিত্তিক করে তারা সর্বোচ্চ 1 থেকে 2টা ওষুধ নির্বাচন করবে। এটা হচ্ছে তাদের মূলনীতি। তারপর হচ্ছে আপনার অ্যালোপ্যাথিক হচ্ছে আপনার 1075 খ্রিস্টাব্দে এটা হচ্ছে আপনার ইউরোপিয়ানরা আবির্ভাব করে। ঠিক আছে, তারপর হচ্ছে কালক্রমে এটা বিভিন্ন জায়গায় আর কি ছড়িয়ে পড়ে। অ্যালোপ্যাথিক ছড়িয়ে পড়ার কারণ হচ্ছে তাৎক্ষণিক কাজ করে। তাৎক্ষণিক তাদের মূলনীতি হচ্ছে কেন? উপশম নিবারণ করা। এই জন্য এটা হচ্ছে মানে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে যায় এবং সহজলভ্য বলতে কি মানে হাতের কাছের জিনিসটা পাওয়া যায়, যে বিভিন্ন ফার্মেসির দোকানে এগুলো পাওয়া যায়। তো হচ্ছে তাদের মূলনীতি হচ্ছে আপনার উপশম নিবারণ করা। এটা কি? এটা হচ্ছে ধরেন আপনার পেট ব্যথা হলো, পেট ব্যথার ওষুধ। আবার হচ্ছে আপনার মাথা ব্যথা হলো, মাথা ব্যথার ওষুধ। তারপর হচ্ছে আপনার প্রস্রাবের জ্বালাপোড়া ব্যথা, প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, আপনার প্রস্রাব ক্লিয়ার হওয়ার ওষুধ দেবো। তার যে সমস্যা কি কারণে প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না, তারা কিন্তু ওটা দেখে না বা দেখবো না, তাদের তো উপশম নিবারণ করা। এখন তাদের হচ্ছে কি আপনার উপশম নিবারণ করা, ধরেন হচ্ছে এখানে আপনার টিউমার হলো, ঠিক আছে, তো টিউমার হলে কি কেটে ফেলে দেয়, কারণ তাদের প্রয়োজন নেই, কারণ হচ্ছে উপশম নিবারণ করা। এখন টিউমার হয় আপনার প্রাথমিকভাবে ক্যান্সার সেলটা বেড়ে গেলে এটা হচ্ছে কি হয়ে থাকে। তো আপনি দেখেন টিউমার কাটার পর আবার এটা হয় কিন্তু, বা আপনার প্রস্রাবে হচ্ছে অনেক সময় যে প্রোস্টেট বেড়ে গেলে সমস্যা হয়, তারা বলে কি এটা আপনি কাইটা ফেলা দেন, কিন্তু কাইটা ফেলে আবার প্রোস্টেট বড় হয়ে যায়। তার প্রোস্টেট কেন বড় হয়েছে? ওই যে ওখানে সেল ইনফেকশন হয়েছে, অথবা সেলটা কোনো কারণবশত, অথবা হচ্ছে সেল ক্যান্সার সেল ওখানে বৃদ্ধি পেয়ে গেছে। আপনি ওটা ধ্বংস করলেই কিন্তু ওটা কি ছোট হয়ে যায়। ছোট হয়ে গেলে কি প্রস্রাবের সমস্যাগুলো আর হয় না বা ই হয়ে যাবে। কিন্তু দেখবেন যে চলবে লেখে। তবে যে ডায়াবেটিসের ওষুধ বা বিভিন্ন প্রেশার ওষুধ কি লেখে চলবে, আবার ডায়াবেটিস বলে নাকি বংশগত রোগ। ঠিক আছে, আসলে যে আমি অডিয়েন্সদের বিষয়ে একটা মানে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই বংশগত যে রোগটা, এটা আসলে কি জন্য হয়, আর এটা আপনার যে চিকিৎসাটা আপনার যে লিখে দেয়,
মানে লং টাইম চলবে, মৃত্যুর আগ পর্যন্ত চলবে, মানে এটা আসলে কি রকম ট্রিটমেন্ট? যেমন একটা ওষুধ আপনি খেতে খেতে কিন্তু আপনার এক রোগ সারতে সারতে আরেকটা রোগ কিন্তু হয়ে যায়, মানে সাইড এফেক্টটা পড়ে যায়। আমার ফ্যামিলির অনেকের হয়েছে, আমার নিজেরও আর কি হয়েছে, যে একটা ওষুধ খেতে খেতে অনেকদিন দীর্ঘ বা মানে দিন খেতে খেতে মানে সাইড এফেক্ট পড়ে যায়। পার্শ্ব প্রতিক্রিয়া হ্যাঁ, আছে। যাই হোক, আমি মনে করি যে অ্যালোপ্যাথিক চিকিৎসা মানে দীর্ঘস্থায়ী মানে ভাবে ঠিক না, কারণ একটা আপনার রোগ সারতে গিয়ে আরেকটা রোগ হয়ে যায়। তো এই জন্য আমি মনে করি যে এই চিকিৎসাটা থেকে বিরত থাকা। এবং আরেকটা কথা হচ্ছে, অনেক মহোদয় বলে যে বংশগত রোগ, আসলে বংশগত রোগ বলতে, যেমন আমি এক ডাক্তারের কাছে গেছিলাম, এক মহোদয়ের কাছে গেছিলাম যে আমার চুলের জন্য, যে আসলে আমার চুল পড়ে যাচ্ছে আর কি, এজন্য কি করা দরকার। সে দেখেই বললো যে আমার নাকি বংশগত সমস্যা, কিন্তু আমার যে আর কি ছোট চাচা আছে, আমার ভাইয়ের আপন ভাই, কিন্তু তার কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু উনি বলছে যে আমাদের মানে আমার আর কি বংশগত সমস্যা। কিন্তু এই বংশগত সমস্যাটা আসলে কি ভাই, এটা কি রোগ? আচ্ছা, বংশগত রোগ বলতে কি, রোগ তো হচ্ছে আপনার ডিজিজ বিভিন্ন আপনার অঙ্গের মধ্যে হয় বা ইনফেকশন, ঠিক আছে। আচ্ছা, বংশগত রোগ হলে তো ওটা একটা রোগের নাম থাকে, তাই না? তো গত হচ্ছে পেশেন্ট আমাকে প্রায় 3-4 দিন আগে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমার এই সমস্যা, আপনার এই সমস্যা। তারপরে উনি হচ্ছে অধ্যাপক দেখাইছে আপনার 3 মাস সিরিয়াল দিয়ে ভিজিট দিচ্ছে আপনার প্রায় 2000 টাকার মতো। তো উনি বলতেছে নাকি তাই এটা বংশগত রোগ। আমি বললাম বংশগত রোগ আপনার বংশ কয়টা? একটা। আদম জি। আলাইহিস সালাম থেকেই তো আপনার সব বংশের আরকি উৎপত্তি, জি, তাই না? জি। আপনি আমার অডিয়েন্স সব বংশ এক। জি, ঠিক আছে? একটাই বংশ, একটাই। বংশের মধ্যে জি। একটা। এখন বংশগত রোগ হলে তো সবারই হবে। জি। তার হয়, তার হয় না, তার হয় না। এটা কোনো কি ভিত্তি নাই। আপনার ব্রিটিশরা বা ইউরোপিয়ানরা একটা ফাঁক-ফোকর রেখে দেয় কিন্তু। তারা কিন্তু উপমহাদেশ সারা বিশ্ব কিন্তু শাসন করছে। ঠিক জি। আছে? তো এটা ফাঁক রাখার কি, আপনি যখন এটা বুঝতে পারবেন না, বলবেন কি এটা কি? বংশগত রোগ। এটা তাদের কি একটা থিওরি যে Theory। আসলে এটা বলতে হবে। জি, নাহলে বুঝ তো দেওয়ার মানে জন্য। বুঝ দেওয়ার জন্য। জি। আসলে এটা আপনার বংশগত রোগ না, এটা হচ্ছে লাইফস্টাইল আর হচ্ছে অটো ইমিউন ডিজিজ এবং হচ্ছে কি আপনার জিনগত সমস্যা হতে পারে। বংশগত রোগ বলতে তো একটাই, সবারই কম বেশি হবে, তাই জি। না? তাও এটা নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। জি। হোমিও সম্পর্কে জানলাম এবং অ্যালোপ্যাথিক চিকিৎসাও সম্পর্কে আমরা মোটামুটি জানলাম, কিন্তু আয়ুর্বেদিক সম্পর্কে কি বলবেন? আচ্ছা, আয়ুর্বেদিক হচ্ছে আপনার আমাদের ইউনানি আয়ুর্বেদিক একই বোর্ডের আন্ডারে সরকারি কর্তৃক স্বাস্থ্য অধিদপ্তর আরকি এটা অন্তর্ভুক্ত। জি। ঠিক আছে? সরকার অনুমোদিত। তো এখন আয়ুর্বেদিক হচ্ছে গিয়ে আপনার বেদ থেকে আসে। বেদের যে একটা গ্রন্থ আছে, জি। এই যে তো বেদ হচ্ছে আপনার বৈদিক থেকে বেদ। বেদ হচ্ছে তাদের একটা কি গ্রন্থ। আয়ু মানে কি? আয়ু শব্দের অর্থ হচ্ছে জীবন। জীবন। আয়ু শব্দটা হচ্ছে সাংস্কৃতিক শব্দ। তো আয়ুর্বেদিক থেকে হচ্ছে আপনার আয়ু প্লাস বেদ, এই দুইটা হচ্ছে কি আয়ুর্বেদিক। তাদের মূলনীতি হচ্ছে আপনার বায়ু, পিত্ত, কফ। এই ৩ টা ভিত্তিতে তারা চিকিৎসা বিজ্ঞানটা দিয়ে থাকে। ঠিক আছে? বাহ! খুব চমৎকার। খুব সুন্দরভাবে স্যার এই ৩ টি চিকিৎসার কথা আমাদের খুব বুঝিয়ে বলল। কিন্তু লাস্টের যে আমাদের চিকিৎসাটা ইউনানি ৪ নম্বর যেটা, ইউনানি সম্পর্কে আমরা এখন জানবো। কিন্তু স্যার আপনি তো একজন ইউনানি চিকিৎসক। জি। মানে ইউনানি ট্রিটমেন্ট আপনি কিভাবে দিয়ে থাকেন? কোন আচ্ছা। ভিত্তিতে দিয়ে থাকেন? এইটা হচ্ছে আপনার সবচাইতে ক্লিয়ার করে বললে আসলে পেশেন্ট বা রোগী সারা বাংলাদেশ না, বিশ্বের মধ্যে যদি বুঝতে পারে বা আপনার বাংলা ট্রান্সলেটর যদি ইংলিশে দিয়ে দেয়, বুঝতে পারবে আসলে রোগটা কিন্তু কারণ ভিত্তিক চিকিৎসা ইউনানিটা। জি। যে আপনার পেট ব্যথা হলেই কিন্তু পেট ব্যথা ওষুধ তারা দিবে না। একজন ইউনানি চিকিৎসক সে যদি আপনার হচ্ছে মেডিকেল থেকে পাস করে বের হয়। জি। আর মেডিকেল থেকে পাস করে বের হলে অবশ্যই DUMS এবং যে মেডিকেল থেকে পাস করেছে তার নাম থাকতে হবে। এমনকি সরকারি রেজিস্ট্রেশনও তার থাকতে হবে। এখন হচ্ছে ইউনানি চিকিৎসা বিজ্ঞানটা হচ্ছে রোগের কারণ ভিত্তিক চিকিৎসা। আপনি ধরেন একজন রোগ আসলো আমাদের কাছে, আপনার পেট ব্যথা, আমরা শুরুতে পেট ব্যথা ওষুধ দেব না। কারণ পেটটা কি কারণ? জি। তার কারণ হচ্ছে কি? তার হচ্ছে ফ্যাটি লিভার হতে পারে, লিভার সিরোসিস বা আলসার, অথবা হচ্ছে কিডনিতে পাথরজনিত কারণে, অথবা কনস্টিপেশন কারণে পেট ব্যথা হতে পারে। অনেক সময় গ্যাস্ট্রিক কারণে কিন্তু পেট ব্যথা হয়। হ্যাঁ? আরেকটা হচ্ছে যদি আপনার আ স্মল ইন্টেস্টাইন বা নাড়িভুঁড়ির ভিতরে ওখানে যদি কোনো সমস্যা থাকে, ওটার কারণেও আপনার পেট ব্যথা হতে পারে। এটা হচ্ছে আপনার কারণ ভিত্তিক চিকিৎসা। আরেকটা হচ্ছে আপনার ধরেন হচ্ছে আপনার প্রস্রাবের সমস্যা হলো, জানবো তার কোনো ইনফেকশন আছে কিনা বা প্রস্রাবের ইনফেকশন অথবা প্রস্টেটটা বড় হয়ে গেছে কিনা। ওইটার কারণ ভিত্তিক চিকিৎসাটা আপনার হচ্ছে ইউনানি চিকিৎসা বিজ্ঞানের মূলনীতি। এই ইউনানি চিকিৎসা বিজ্ঞানের মূলনীতি হচ্ছে রোগের কারণ ভিত্তিক চিকিৎসা। কোনো উপশম বা কোনো লক্ষণ ভিত্তিক কোনো চিকিৎসা ইউনানি চিকিৎসা বিজ্ঞানে করে না। কারণ হচ্ছে কারণ যখন আপনি চিকিৎসাটা আপনার রোগের কারণ যখন আপনার মূল থেকে আরকি দেখবেন চিকিৎসাটা করবেন, তখন কি বাকি সিম্পটম বা যে লক্ষণগুলা দেখা দেয়, উপশমগুলো, ওটা কি অটো
চলে যাবে। লক্ষণ কিসের ভিত্তিক? রোগ হচ্ছে ভিতরে, বলতেছে ব্যথা, আমার ট্রিটমেন্ট লাগবে, তুমি তো ব্যথা নিবারণ করলে ওষুধ মানে ওটা সুস্থ হবে না। জি টিউমার হয়েছে, আপনার সেল বেড়ে গেছে, ওটাকে ধ্বংস করতে হবে, ক্যান্সার সেলটা। আপনি টিউমার মাংস কেটে ফেলে দিলে সুস্থ হবে না। প্রোস্টেট বড় হয়ে গেছে, ওটা যে সেলের একটা ধ্বংস বা ক্যান্সারের কারণে হোক অথবা ইনফেকশনের কারণে ওটা বড় হয়ে গেছে, আপনি ওটা কেটে ফেললে কি ওটা আবার হবে, আপনি ওটাকে ধ্বংস করতে হবে, তারপর কি বাকিগুলো এমনিতেই সুস্থ হয়ে যাবে। খুব চমৎকার, ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। কিন্তু আরেকটু গভীরভাবে আমরা বুঝতে চাই যে আসলে এটা আসলে কিভাবে কাজ, কারণ ভিত্তিক চিকিৎসা মানে না কারণ ইউনানি ভিত্তিক চিকিৎসা। কারণ ভিত্তিক চিকিৎসার এই ইউনানি চিকিৎসাটা মানে কিসের ভিত্তিতে মানে আর কি কিসের চিকিৎসা? ভিত্তিতে আর কি আচ্ছা, আপনারা আরেকটু বলে ডিপে থাকেন? বলতে একটা গল্প বললে আর কি বা বিষয়টা একবারে ক্লিয়ার হবে যে আসলে আমরা কিসে বা কারণ ভিত্তিকটা বলতে আর কি বোঝায়। জি যখন বুঝতে পারবেন যে আসলে রোগটা কারণ ভিত্তিক চিকিৎসা দিতে হবে, তখন কি আপনিও বুঝবেন যে না আমার এই সমস্যাটা হয়েছে, আমার কারণ বুঝতে হবে। জি আপনি নিজে যখন বুঝবেন যে আপনি কারণ খুঁজে পাচ্ছেন না, আমার কাছে হোক বা ডাক্তার হোক বা হোমিওপ্যাথিক, বলবেন যে ভাই আমার সমস্যা এটা, আপনি ওটা কেন দিচ্ছেন? জি জি একটা গল্প বললে কি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো গল্প হচ্ছে ধরেন আমরা একটা তৎকালীন একটা গল্প বলি। আমাদের ইতিহাস বইয়ে অনেক গল্প আছে। তার থেকে একটা উল্লেখযোগ্য গল্প বলতেছি। যে আসলে আমরা কেন এত মানে আমি যখন ফার্স্ট ইয়ারে ইতিহাস বইটা পড়ি, ওই গল্পটা আরো অনেকগুলা পড়ছি। এই গল্পটা মানে পড়ার কারণে আমার মানে আরো সৃষ্টি হয়েছে যে আসলে এটা চিকিৎসা বিজ্ঞান ছাড়া তো একজন মানুষ সুস্থই হতে পারবে না। কারণ এলোপ্যাথি কি চলবে। আর উপশম নিবারণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিলে কি রোগী সুস্থ হয় না। তার মানে গল্পটা বলি ধরেন হচ্ছে আমাদের বাংলাদেশে অধিকাংশে ধরেন আপনার মা বা এই যে মায়েরা যারা বা বোনেরা যারা ধরেন একজন আম্মু বা একজন ছেলে, ঠিক আছে? জি রিক্সা চালায় অথবা নৌকা চালায় অথবা দিনমজুর করে। চায় তার ছেলেটা কি বড় হোক। বড় জি হয়ে একটা ভালো একটা পজিশনে চলে যাক। জি তো একজন মা তার ছেলেকে অনেক কষ্ট করে কাজ করে ধরেন হচ্ছে তাকে প্রায় একটা ভালো একটা পজিশনে চলে গেছে। এবং ছেলেও ব্যবসা বাণিজ্য করে কি মানে পয়সাওয়ালা স্বাবলম্বী বা হয়ে যায়। স্বাবলম্বী হয়ে গেছে, জি। সাফল্য পেয়ে গেছে। তো একটা সময় দেখতেছে তার ছেলে তার আম্মু দিন, দিন কি শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়ার কারণ কি? খাচ্ছে না। না খেলে তো আমি যদি সারাদিন না খাই এমনিতেই শুকিয়ে যাবো, তাই না? তখন দেখতেছে যে ছেলে আম্মুকে জিজ্ঞাসা করছে যে, "আম্মু তোমার কি সমস্যা?" কয়, "বাবা কোনো সমস্যা নাই। তারপরে আমি কেন খেতে পাচ্ছি না।" ঠিক আছে? তো ও মহিলা বা ওই যে মা যেটা তো ছেলেকে বলল যে, "আমি আসলে চলেন একদিন ডাক্তারের কাছে।" আর গত ভিডিও যে বললাম যে আসলে প্রাথমিকভাবে আমরা কি করি? ঘরোয়া ট্রিটমেন্ট বা ফার্মেসি। এবং সেটা ওরা করবে না। কারণ তার তো কি টাকা আছে। চাকাস। তো সে কোথায় গেছে? বড় অধ্যাপক। তো অধ্যাপক বা ডাক্তারের কাছে গেছে। যাওয়ার পর তাদের প্রাথমিকভাবে কাজ কি? ধরেন হচ্ছে আপনার মুখস্থ বিদ্যা। ঠিক আছে? কিন্তু আসলে কি আমরা কি আমাদের মধ্যবিত্তদের আর কি সরাসরি আর কি একটা ডাক্তারের কাছে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়, যেটা আমাদের কাছে মানে অনেকের কাছে থাকে না, মানে একটু সমস্যা হয়। কিন্তু এই ক্ষেত্রে আসলে আমরা আসলে কি করতে পারি? তো যাই হোক এক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার ওই যে কারণ ভিত্তিক চিকিৎসা বুঝতে হবে। এই যে লাস্টে যখন আপনি দেখবেন যে আসলে এই মাটা কিভাবে সুস্থ হইছে, তখন দেখবেন যে অবশ্যই এই যে আসলে একজন ১ম এই হচ্ছে একজন হাকিমের কাছে যাওয়াটা উচিত ছিল। তো যাই হোক তো পরবর্তী স্টেপটা একটু বলি। তখন হচ্ছে ডাক্তারের কাছে গেল, যাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার অধ্যাপক তো উনি হচ্ছে চেকআপ দিল। উনি তো হচ্ছে রোগ তো ডায়াগনোসিস করবে ল্যাবে। ঠিক আছে? জি, তো ল্যাবে দেখলো রক্ত পরীক্ষা দিল বা বিভিন্ন টেস্ট দিল। তারপর হচ্ছে আপনার দেখলো কোনো রোগ নাই। হুম, কোনো সমস্যাই নেই। তাও সে কি খাচ্ছে না। না খাওয়ার কারণে তিনি দিচ্ছে ১০-৫-৬ টা ওষুধ কি প্রেসক্রিপশন করে দিচ্ছে। এটা তার কি মুখস্থ বিদ্যা। তার কি সমস্যা হয়েছে এটা তার কি জানার আর প্রয়োজন বোধ করে নাই। তখন হচ্ছে সে কি করলো? মানে সে তো একজন শিক্ষিত পারসন ছেলেটা। তো সে বলল যে, "আসলে আমার আম্মুর তো কোনো সমস্যা নাই। আমি কেন এই ওষুধগুলা খাওয়াবো?" রুচির যে ওষুধগুলা এলোপ্যাথিক সেগুলা কিন্তু আরো লিভার, কিডনি ক্ষতি করে। ক্ষতিকর। তো তখন সে আর ওই ছেলেটা কি ওষুধগুলা আর সেবন করে না। তখন সে কোথায় গেল? হোমিও ডাক্তারের কাছে। হোমিও ডাক্তার তো যে মূলনীতি কি? সদৃশ্য বা লক্ষণ ভিত্তিক চিকিৎসা। দেখলো তাই সে খাচ্ছে না, তার মানে ঘুম হচ্ছে না, তার মেজাজ খিটখিটে বা এই যে ১০ টা ১২ টা লক্ষণ জিজ্ঞেস করে একটা ওষুধ কি দিয়ে দিল। ৩ মাস ৬ মাস খাওয়ার পরে কি আর কাজ হয় না। আচ্ছা। তখন তৎকালীন তো আবার হচ্ছে বিভিন্ন কবিরাজি যে আয়ুর্বেদিক বা বিভিন্ন কবিরাজি চিকিৎসা নিল। তো কবিরাজি চিকিৎসা নেওয়ার কি আরো ক্ষতি হয় বা দেখা গেছে চিকিৎসক ছাড়া তো আপনার এটা তো চাট্টিখানি কথা না। একটা মানবদেহ ২০৬ টা হাড়, স্নায়ু, লিভার, কিডনি আপনি ৫-৭ বছর যদি পড়াশোনা না করেন বুঝতেও পারবেন না। ওইভাবে সঠিক চিকিৎসাটা কি দেওয়া সম্ভব না। এখন কবিরাজি চিকিৎসা আপনি বিভিন্ন জায়গায় গাছ সেবন করেন দেখেন যে আরো কাজ হচ্ছে না বরঞ্চ আর কি ক্ষতি হচ্ছে। তো এখন যে সে লাস্টে কি গেল? তৎকালীন হাকিমের কাছে গেল। এই যে হাকিম, তখন হাকিম দেখলো তার আম্মু পুরা হিস্ট্রি নিল বা এই যে রোগের হিস্ট্রি নেওয়ার পর মাশাআল্লাহ ৩ মাসের মধ্যেই তার আম্মু খাওয়া-দাওয়া সব কমপ্লিট। এমনকি আগের থেকে খুব চলাফেরা একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু এটা কিভাবে সুস্থ হলো? জি। আর আপনি যে চিকিৎসাটা দিলেন, মানে কি চিকিৎসাটা দিলেন আসলে? আচ্ছা, কিভাবে? হাকিম যে চিকিৎসাটা দিল আছে কিভাবে সুস্থ হলো? ওই যে কারণ ভিত্তিক চিকিৎসা। এই যে কারণ ভিত্তিক হলো। ধরেন তার আম্মু ছিল ধরেন হচ্ছে কাজ করতো আরকি। হঠাৎ করে দেখলো কি তার কাজ করা লাগে না। যে খাবার দিয়ে মানে খাবার একজন নিয়ে আসে আবার একজন কি
নিয়ে যায়, এমনকি তার হাতও একজন ধোয়া দেয়, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার এই যে তার কারণে কাজ করতো না, হঠাৎ করে যদি আপনি দেখবেন একটা এক্সাম্পল, ধরেন আপনি 5 ওয়াক্ত যদি নামাজ পড়েন টানা 3 থেকে 40 দিন বা 2-3 মাস, দেখবেন ওই কাজটা যদি না করেন মনে হবে যে সারাদিন কি একটা করেন। করা হয়। জি। হ্যাঁ, তো এটা কি ডিপ্রেশনে চলে যায়। অথবা যদি আপনি যে কাজটা করেন রেগুলার, ওই কাজটা যদি আপনি হঠাৎ যদি ছেড়ে দেন, তাও কি মনে হবে যে কি জানি একটা মিস হয়ে গেল, কি যেন নাই, কি যেন নাই। এই যে সে যে সারাদিন একটা যে মনে করেন কাজ করতো, এই যে বাসায় গিয়ে হোক, যাই হোক, মানুষের একটা সময় একদিন থাকে না, দিন ঘুরে যায় বা সফলতা পায়। তো এখন হচ্ছে সেটা কি কাজটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তার ডিপ্রেশনে চলে গেছে, যে আসলে সে আপনার মানে ডিপ্রেশন চলার কারণে খাওয়া দাওয়া রুচিগুলা কি তার নষ্ট হয়ে যাচ্ছে। তখন ওই যে হাকিম সাহেব কি করলো, একটা ওষুধ দিল, ওষুধটা দিচ্ছে হচ্ছে আপনার যে আপনার আর হচ্ছে এই পরামর্শ দিল যে আপনাকে তার মুখে কাজ করতে দিবে, বাট আস্তে আস্তে ওটা যখন চলে যাবে তখন ওটা বাদ দিতে হবে। হুট করে কোনো কিছুই ঠিক না আর কি, বাদ দেওয়া যে কোনো কিছুই আপনি যেটা কন্টিনিউ করতেছেন ওটা হুট করে বাদ দিলে কি পরবর্তীতে একটা সমস্যা হয়, ঠিক আছে। আর আপনি যে ওষুধটা দিলেন, এই ওষুধটা আসলে কিসের ভিত্তিতে? আচ্ছা, ওষুধটা হচ্ছে ভিত্তিতে তার হচ্ছে যেহেতু একটু বয়স্ক, তার হচ্ছে আপনি যে লিভার টনিক বা পাকস্থলীর টনিক, যেহেতু একটু বয়স্ক হয়েছে, বা হার্ট টনিক, তার যাতে ওগুলা কি শক্তি বাড়ায়। টনিক খেলে আপনার কোনো কি নাই, সাইড এফেক্ট বা কোনো ক্ষতি নাই। আর এটা তো কোনো কেমিক্যাল না, সম্পূর্ণ হচ্ছে আপনার উদ্ভিদ প্রাণী খনিজ উপাদান, একজন হাকিম ওটা আবার শোধন করে দিয়ে ওষুধটা তৈরি করে দিয়ে থাকেন। আর ডাক্তার হচ্ছে কি, ধরেন ডাক্তার হাকিম, ধরেন ডাক্তার হচ্ছে মুখস্থ বিদ্যা, সে হচ্ছে আপনি পেশেন্ট করে লিখে দেবে, সে কি ওষুধ তৈরি করে না, ওষুধ তৈরি করে কেমিস্ট। আর হচ্ছে রোগ নির্ণয় কে করে, রোগ নির্ণয় করে হচ্ছে ল্যাব। আর হাকিম হচ্ছে কি আপনি কি সে নিজে রোগটা ডায়াগনোসিস করে। ল্যাব টেস্ট অবশ্যই প্রয়োজন হলে ওটা আপনি করে আমাদের কাছে আসে, এই যে লাস্টে আসে আমাদের কাছে, ঠিক আছে। তো আমরা তো এগুলা দেখি, তো একজন বলতেছে যে গত একটা পেশেন্ট বলতেছে যে ভাই আমি তো এই টেস্ট করেছি, আমি রিপোর্ট গুলা দেখেন, আমি দেখলাম তার এই সমস্যা, ঠিক আছে, দেখলাম। তারপরে আপনি বললাম যে আপনার তো প্রস্রাবের প্রবলেম বা এই সমস্যাগুলো, আপনি এই ওষুধগুলা দিচ্ছে, হ্যাঁ ভাই আপনি তো বলছেন যে এগুলাই দেয়, আর আমার তো ফার্মাসিউটিক্যাল কোর্স করা আছে, জি, ঠিক আছে। তারপর বলতেছে ভাই আমি তো হোমিও খাচ্ছেন, আপনার প্রস্রাবের সমস্যা, ঠিক আছে, আমি ক্যান্থারিস খাচ্ছেন বা বারবারিস যেগুলো আছে আপনার লক্ষণ অনুযায়ী, হ্যাঁ খাচ্ছি ভাই। রোগী বলতেছে আপনি তো সব জানেন ভাই, আমার কাছে তো আপনি সব শেষ করে আসেন, শুরুতে কিন্তু আমাদের কাছে হাকিমদের কাছ থেকে আসে না, কিন্তু শুরুতে কোথায় যায়, এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কবিরাজি, তারপরে লাস্টে কি। তা আমরা তো এগুলা আর কি ডিটেলস, এগুলা সব কিছু আগে আমাদের জানতে হয়, কিসের কারণে একটা রোগী যাতে সুস্থ হয়, এই কারণে সবকিছু আমাদের জানতে হয়। তা এখন হচ্ছে কি আপনার ওই যে টনিক ওষুধ দিচ্ছে আর কি, হ্যাঁ, তো হচ্ছে হাকিমি চিকিৎসা হোক আর আপনার এলোপ্যাথিক বা হোমিওপ্যাথিক, রোগের কারণ ভিত্তিক চিকিৎসা দিতে হবে। আমরা এখন সম্পূর্ণ সুস্থ হয়, সে যদি আপনার হাকিমের কাছে না যেতে আরো 1 বছর 2 বছর ঘুরতো, সঠিক চিকিৎসাটা কি সে পাইতো না? সে অবশ্যই সঠিক চিকিৎসাটা পাইতো না। এবং আমরা বুঝলাম, এতে আমাদের অডিয়েন্সরাও বুঝলো যে আমরা এত সময় ব্যয় করলাম, আমাদের মূল্যবান সময় ব্যয় করলাম, আমাদের টাকা নষ্ট হলো, আমাদের সব দিক দিয়েই ক্ষতি হলো। তো আমি মনে করি যে সরাসরি একজন হাকিমের সাথে পরামর্শ নেওয়াটাই মনে হয় ভালো। এবং একটি সন্তান তার মায়ের জন্য অনেক কষ্ট করছে এবং করেও, যার কারণে উনি কোনো কিছু বাদ রাখেনি। তবে একটা জিনিস উনি একটু হয়তো ভুল করছে, সেটা সেটা হলো তিনি যদি সরাসরি একজন হাকিমের সাথে পরামর্শ করতো বা ফার্স্টেই যদি হাকিমের কাছে আসতো, ট্রিটমেন্টটা নিত, তাহলে হয়তো তার এত হয়রানি হতো না। যাই হোক, খুব সুন্দর আলোচনা। সকলের উচিত আর কি যে কারণ ভিত্তিক চিকিৎসাটা নেওয়া, সকলেরই উচিত এই কারণ ভিত্তিক চিকিৎসাটা নেওয়া। এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং চিকিৎসা বদলেছে, সময়, দর্শন আর পদ্ধতি বদলেছে, তাই রোগ বুঝে চিকিৎসা বেছে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ইউনানি চিকিৎসাই আপনার নিতে হবে এমন কোনো কথা নেই, যেমন আয়ুর্বেদিক, হোমিও, অ্যালোপ্যাথিক এগুলোও আপনি নিতে পারেন, কিন্তু আপনার কারণ ভিত্তিক চিকিৎসা নেওয়াই উচিত এবং নিতে হবে। স্যারের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইনবক্স করুন। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।